আসসালামু আলাইকুম। আইসিটি পঞ্চম অধ্যায়টি হলো প্রোগ্রামিং ভাষা ও সি প্রোগ্রামিং। এই অধ্যায়টির আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। তো গত ক্লাসে আমরা প্রোগ্রামের ধারণা, প্রোগ্রামের সংজ্ঞা, প্রোগ্রামিং ও প্রোগ্রামিং ভাষা সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা অনুবাদক প্রোগ্রাম নিয়ে কথা বলবো। এখন কোনো একটা কম্পিউটারের জন্য আমি যখন কোনো একটি প্রোগ্রাম রচনা করব, কম্পিউটার শুধুমাত্র মেশিন ভাষা বুঝে থাকে। তো আমি যদি মেশিন ভাষা বাদে অ্যাসেম্বলি বা উচ্চ স্তরের ভাষায় কোনো প্রোগ্রাম রচনা করি, কম্পিউটার সরাসরি বুঝতে পারবে না। তাহলে এই অ্যাসেম্বলি বা উচ্চ স্তরের ভাষায় রচিত প্রোগ্রামকে কম্পিউটারকে বুঝাতে হলে তাকে মেশিন ভাষায় অনুবাদ করতে হয়। আর এই যে প্রোগ্রামের মাধ্যমে অ্যাসেম্বলি বা উচ্চ স্তরের ভাষায় রচিত প্রোগ্রামকে মেশিন ভাষায় অনুবাদ করা হয় তাকে বলা হয় অনুবাদক প্রোগ্রাম। অনুবাদক প্রোগ্রাম হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে অ্যাসেম্বলার, দুই হচ্ছে কম্পাইলার এবং তিন হচ্ছে ইন্টারপ্রেটার। তো এদের মধ্যে অ্যাসেম্বলার হচ্ছে অ্যাসেম্বলি ভাষায় রচিত প্রোগ্রামকে মেশিন ভাষায় অনুবাদ করে, সে হচ্ছে অ্যাসেম্বলার। তো বর্তমানে অ্যাসেম্বলি ভাষাটা ব্যবহার করা হয় না, তাই অ্যাসেম্বলারও ব্যবহার করা খুব একটা হয় না। তো এই না হওয়ার কারণের মধ্যে একটা আছে, অ্যাসেম্বলি ভাষায় প্রোগ্রাম রচনা করতে হইলে মেশিন সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে। তো এ কারণে এত প্যারা না নিয়ে অ্যাসেম্বলি ভাষাটা ব্যবহার করা হয় না। আরো একটি কারণ হচ্ছে, অ্যাসেম্বলি ভাষায় একটি যন্ত্রের জন্য যে প্রোগ্রাম তৈরি করা হয়েছে, এই প্রোগ্রামটি অন্য যন্ত্রে কাজ করে না। এ কারণে বর্তমানে অ্যাসেম্বলি ভাষাও ব্যবহার করা হয় না, আর তাই অ্যাসেম্বলারও ব্যবহারের প্রয়োজন পড়ে না। আর এই যে কম্পাইলার এবং ইন্টারপ্রেটার, এদের দুইটার মূল একটা বৈশিষ্ট্য একই, সেটা হচ্ছে উভয়েই উচ্চ স্তরের ভাষায় রচিত প্রোগ্রামকে মেশিন ভাষায় অনুবাদ করে। তা সত্ত্বেও এই কম্পাইলার ও ইন্টারপ্রেটারের মধ্যে একটা পার্থক্য আছে, অনেক বিশাল একটা পার্থক্য আছে। উচ্চ স্তরের ভাষায় সম্পূর্ণ প্রোগ্রামকে বলা হয় সোর্স প্রোগ্রাম। আর এই যে উচ্চ স্তরের ভাষায় রচিত সম্পূর্ণ প্রোগ্রামকে যদি মেশিন ভাষায় রূপান্তর করা হয়, মেশিন ভাষায় সম্পূর্ণ প্রোগ্রামকে বলা হয় অবজেক্ট প্রোগ্রাম। তো এই যে কম্পাইলার হচ্ছে উচ্চ স্তরের ভাষায় রচিত সম্পূর্ণ সোর্স প্রোগ্রামকে সে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে। এখানেই শেষ নয়, সে একসাথে ত্রুটি প্রদর্শন করে এবং প্রোগ্রামটি নির্বাহ করে, মানে রান করে। তার মানে আমরা যদি কম্পাইলারের কথা বলতে যাই, কম্পাইলার হচ্ছে দুটি কাজ করে। প্রথম ধাপে কম্পাইলার উচ্চ স্তরের ভাষায় রচিত সোর্স প্রোগ্রামকে মেশিন ভাষায় রচিত অবজেক্ট প্রোগ্রামে একসাথে অনুবাদ করে এবং একই সাথে প্রোগ্রামে যদি কোনো ত্রুটি হয়ে থাকে, ওই ত্রুটিগুলো একসাথে প্রদর্শন করে। এটা হচ্ছে প্রথম ধাপে। দ্বিতীয় ধাপে কম্পাইলার ওই প্রোগ্রামটিকে রান করে। তো এই হচ্ছে কম্পাইলার। অন্যদিকে ইন্টারপ্রেটার হচ্ছে উচ্চ স্তরের ভাষায় রচিত প্রোগ্রামের এক লাইনকে, যাকে বলা হয় ওয়ান লাইন সোর্স কোড, তাকে মেশিন ভাষায় রূপান্তর করে। আর মেশিন ভাষায় কোনো প্রোগ্রামের এক লাইনকে বলা হয় ইন্টারমিডিয়েট কোড এবং এর সাথে সে ত্রুটি প্রদর্শন করে। তো এখন এই যে পার্থক্যটা আমরা খুব একটা না বুঝতে পারলে আমি বুঝাচ্ছি। ব্যাপারটা হইল, কম্পাইলার হচ্ছে উচ্চ স্তরের ভাষায় সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে এবং একসাথে ত্রুটি প্রদর্শন করে এবং সাথে সাথে প্রোগ্রামটি রান করে। অন্যদিকে ইন্টারপ্রেটার হচ্ছে উচ্চ স্তরের ভাষায় রচিত কোনো প্রোগ্রামের একটা লাইনকে, একটা একটা করে লাইনকে মেশিন ভাষায় রূপান্তর করে এবং ওই লাইনের ত্রুটি প্রদর্শন করে। এখন এতে করে এই কম্পাইলার ও ইন্টারপ্রেটারের মধ্যে বেসিক কিছু পার্থক্যের সৃষ্টি হয়। প্রথম পার্থক্যটা হচ্ছে, কম্পাইলার হচ্ছে সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে, অন্যদিকে ইন্টারপ্রেটার কোনো প্রোগ্রামকে এক লাইন করে অনুবাদ করে। এতে করে কম্পাইলারের মাধ্যমে প্রোগ্রাম নির্বাহের গতিটা দ্রুত হয়,
অন্যদিকে ইন্টারপ্রেটারের মাধ্যমে প্রোগ্রাম নির্বাহের গতিটা ধীর হয়। আবার কম্পাইলার একসাথে সবগুলা ত্রুটি প্রদর্শন করে, এই কারণে ত্রুটি সংশোধন করা একটু কষ্টসাধ্য হয়ে যায়। অন্যদিকে ইন্টারপ্রেটার প্রতি লাইনে ত্রুটি প্রদর্শন করার কারণে ত্রুটি সংশোধন করাটা একটু সহজ হয়। আবার এই কম্পাইলার এর মেমোরি থাকে, এই মেমোরি থাকার কারণে কম্পাইলার দ্বারা কোনো প্রোগ্রামকে একসাথে একবার অনুবাদ করলে পরবর্তীতে প্রোগ্রামটি আবার রান করতে গেলে পুনরায় অনুবাদ করার প্রয়োজন পড়ে না। অর্থাৎ এই যে কম্পাইলারের মাধ্যমে অনুবাদ করাকে বলা হয় কম্পাইল করা। অর্থাৎ কম্পাইলারের মাধ্যমে কোনো প্রোগ্রামকে একবার অনুবাদ করলে মানে কম্পাইল করলে ভবিষ্যতে ওই প্রোগ্রামটিকে আর অনুবাদ করার প্রয়োজন নাই। অন্যদিকে ইন্টারপ্রেটারের মেমোরি খুব বেশি থাকে না, তাকে দিয়ে কোনো প্রোগ্রাম রান করাতে গেলে যতবার প্রোগ্রামটি রান করাতে হবে তার আগে প্রতিবার প্রোগ্রামটাকে আগে অনুবাদ করে নিতে হবে। কি ধরনের মেশিনে কম্পাইলার ব্যবহার করা হবে আর কি ধরনের মেশিনে ইন্টারপ্রেটার ব্যবহার করা হবে। যেহেতু কম্পাইলারের মেমোরি বেশি আছে, তাই বেশি মেমোরির ও বড় ডিভাইসগুলোতে অনুবাদক হিসাবে কম্পাইলার ব্যবহার করা হয় এবং কম মেমোরির ও ছোট ডিভাইস সমূহতে ইন্টারপ্রেটার ব্যবহার করা হয়। এবার আসি প্রোগ্রামের সংগঠন। একটি প্রোগ্রামের প্রধানত তিনটি অংশ, একটি হচ্ছে ইনপুট অংশ, আরেকটি হচ্ছে প্রসেসিং অংশ, আরেকটি হচ্ছে বাস্তব উদাহরণ দেই, যেমন আমাকে বিরিয়ানি রান্না করতে হবে। তাই বিরিয়ানি রান্না করার জন্য আমার ইনপুট হলো যেমন পোলাও চাল, তারপরে হচ্ছে মনে করি মুরগির মাংস, তারপরে মশলাপাতি ইত্যাদি হলো ইনপুট। আর 1-1.5 ঘন্টা ধরে রান্নাঘরে আমি যা যা করব তা হচ্ছে প্রসেসিং, আর খাবার টেবিলে বসে আমি যা পাবো সেটা হচ্ছে আউটপুট। ঠিক একইভাবে কোনো একটি প্রোগ্রামেরও তিনটি প্রধান অংশ, তাকে কিছু ইনপুট দিতে হবে, একটা ইনপুট অংশ, একটা হচ্ছে প্রসেসিং অংশ, আর একটা হচ্ছে আউটপুট অংশ। এবার আসি প্রোগ্রাম তৈরির ধাপ। একটি প্রোগ্রাম তৈরি করতে হলে কতগুলো ধাপ অনুসরণ করা লাগে। প্রোগ্রাম তৈরির প্রথম ধাপটি হলো সমস্যা চিহ্নিতকরণ বা নির্দিষ্টকরণ। যেমন আমাকে বলা হলো আজকে কাচ্চি রান্না করা লাগবে, তো এই যে এখানে কাচ্চি রান্না করা লাগবে, এখানে প্রথমত আমাকে বোঝা লাগবে আমাকে কি করতে বলা হচ্ছে। তো যে কোনো একটা প্রোগ্রামে কি করতে বলা হচ্ছে বা কি করতে হবে, এই জিনিসটাকে বলা হয় সমস্যা নির্দিষ্টকরণ। তারপরে দ্বিতীয় ধাপটি হচ্ছে প্রোগ্রাম বিশ্লেষণ। যেমন আমি বলেছি আমার কাছে একটা সমস্যা হচ্ছে আমার কাচ্চি রান্না করা লাগবে, তো এই ক্ষেত্রে আমার প্রথমত হচ্ছে আমাকে বুঝতে হবে যে কি করতে বলা হচ্ছে। এবার তার পরের ধাপটি হচ্ছে এই কাচ্চি রান্না করতে হইলে আমাকে চিন্তা করতে হবে, আচ্ছা এই কাচ্চি রান্না করার জন্য আমি কি কাচ্চি রান্না করতে পারি কিনা, বা আমার কি কি লাগবে, কাকে লাগবে, কার হেল্প নিব, কোথায় করব। এই যে জিনিসটা হচ্ছে প্রোগ্রাম বিশ্লেষণ। আমি একটু বাস্তবিক উদাহরণ দ্বারা বুঝাচ্ছি, আর আমরা হচ্ছে যখন বই থেকে জিনিসটা আপনি পড়বেন তখন খুব সহজভাবে বুঝতে পারবেন। তো এই যে প্রোগ্রাম বিশ্লেষণের পরের ধাপটি হচ্ছে প্রোগ্রাম ডিজাইন করা। যেমন আমি যদি নতুন ভাবে হচ্ছে কাচ্চি রান্না করতে যাই, আমি কিন্তু জানি না আগে কি চাল বসাবো নাকি আগে হচ্ছে ওই মাটন নিয়ে কাজ করব, আমি জানি না। তো আমি কি করব, ইউটিউব দেখে দেখে আমি হচ্ছে একটা নোট করব, আগে এটা করতে হবে, এই কাজটা করব, তারপরে এটা করব, তারপরে এটা করব, তারপরে এটা করব। এই যে অর্থাৎ আমি কোন কাজটার পরে কোন কাজটা করব একটা মনে মনে সাজিয়ে নেই। এই যে কোনো প্রোগ্রাম তৈরি করার আগে ওই প্রোগ্রামটার ধাপগুলো কেমন হবে, কি করা হবে, তারপরে কি করা হবে, এই জিনিসটাকে বলা হয় প্রোগ্রাম ডিজাইন করা। এই প্রোগ্রাম ডিজাইনের জন্য ডিজাইনের আবার তিনটি অংশ, একটা হচ্ছে অ্যালগরিদম, একটা হচ্ছে ফ্লোচার্ট এবং আরেকটি হচ্ছে সুডোকোড। তাহলে যে অ্যালগরিদম কি? অ্যালগরিদম হচ্ছে কোনো প্রোগ্রাম বা কোনো সমস্যাকে কতগুলা ছোট ছোট ধাপে ভাগ করে পর্যায়ক্রমে সম্পন্ন করার যে পদ্ধতি তাকে বলা হয় অ্যালগরিদম। আর অ্যালগরিদম অনুযায়ী কোনো প্রোগ্রামের ধাপসমূহকে চিত্রের মাধ্যমে উপস্থাপন করাকে বলা হয় ফ্লোচার্ট।
এই ফ্লোচার্ট আবার দুই প্রকার, একটা হচ্ছে সিস্টেম ফ্লোচার্ট আর একটা হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট। তো আমরা অ্যালগরিদম ফ্লোচার্ট নিয়ে ডিটেইলসে পরে আলোচনা করব। আর সুডোকোড হচ্ছে অ্যালগরিদম ও ফ্লোচার্ট অনুযায়ী প্রোগ্রামকে প্রোগ্রামিং ভাষা না কোনো সাংকেতিক ভাবে শর্টকাট আকারে প্রকাশ করাকে বলা হয় সুডোকোড। এরপরে যে প্রোগ্রাম ডিজাইন করা হয়ে গেল, মনে করেন আমার কাচ্চি রান্না করাটা সমস্যা ছিল, তো আমি কাচ্চি রান্না করতে, প্রথমে কাচ্চি রান্না করতে হবে, আগে হজম করলাম কথাটা, তারপরে এবার কি কি লাগবে সবকিছু বুঝে নিলাম, তারপরে এবার আমার কি করা লাগবে, কিসের পরে কি করব সাজিয়ে গুছিয়ে ডিজাইন করে নিলাম যে এটার পরে এটা করব, তারপরে এটা করব, অবশেষে আমাকে কাজে নেমে পড়া লাগবে। এটাকে বলা হয় প্রোগ্রাম ডেভেলপমেন্ট। প্রোগ্রাম ডেভেলপমেন্ট বা প্রোগ্রাম তৈরি করা। এখন এই যে প্রোগ্রাম তৈরি করার জন্য আমি কাচ্চি রান্না করার জন্য হচ্ছে কি আমাকে হচ্ছে চুলা টুলা পাতিল টাতিল নিয়ে আমাকে নেমে পড়া লাগবে। কিন্তু আমি যখন কম্পিউটার প্রোগ্রাম তৈরি করব, কম্পিউটার প্রোগ্রাম তৈরি করার জন্য আমি কোথায় করব তৈরিটা? আমি তো আর কাগজে লিখে, খাতায় লিখে, বোর্ডে লিখে তো আর কম্পিউটার প্রোগ্রাম হবে না। কম্পিউটার প্রোগ্রাম রচনা করতে হলে আমার নির্দিষ্ট স্থানে করতে হবে। আর এই যে কম্পিউটার প্রোগ্রাম তৈরি করার জন্য যে এনভায়রনমেন্টটা দরকার তাকে বলা হয় আইডিই, যার পূর্ণরূপ হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। তো এই যে প্রোগ্রাম ডেভেলপমেন্ট করার জন্য যে এনভায়রনমেন্টটা তাকে বলা হয় আইডিই বা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। তো আমাদের এই অধ্যায়ে সি প্রোগ্রামিং আছে। সাধারণত সি প্রোগ্রামের জন্য আমরা যে আইডিটা ব্যবহার করি সেটা হচ্ছে কোড ব্লকস। আর আমরা যারা মোবাইলে করব, মোবাইলে করার জন্য আমাদের হচ্ছে কোড ব্লকস না, আমরা কোনো অ্যাপ ইউজ করব, যেমন হচ্ছে অ্যান্ড্রয়েডে কোডিং সি আছে। এছাড়া সি প্রোগ্রাম প্র্যাকটিসের জন্য আরো অনেকগুলো অ্যাপস পাওয়া যাবে, তবে আমার কাছে কোডিং সি অ্যাপটা সবথেকে ভালো লাগছে। তো এখন দেখেন এই যে আইডি ছাড়াও বিভিন্ন টেক্সট এডিটর, যেমন সব থেকে পপুলার গুলার মধ্যে একটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড বা ভিএস কোড, তারপরে হচ্ছে সাবলাইম টেক্সট এডিটর ইউজ করা যেতে পারে, এছাড়া অ্যাটম আছে, আরো অনেক 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 আছে। তবে ভিএস কোডটা হচ্ছে টেক্সট এডিটর গুলোর মধ্যে সব থেকে বেশি ভালো লাগে আমার। আর যদি আইডি দিয়ে করি তাহলে কোড ব্লকস দিয়ে, সাধারণত উইন্ডোজে কোড ব্লকস দিয়েই করা হয়। তো এইগুলো প্রোগ্রাম ডেভেলপমেন্ট। তো প্রোগ্রাম ডেভেলপমেন্ট মানে কি? প্রোগ্রামটা তৈরি করা। তো এই যে মনে করেন আমি কাচ্চি রান্না করলাম, এবার এই কাচ্চি রান্না করার পরে কি করি, ঢাকনা উঠায় একটু করে চামচে নিয়ে টেস্ট দেখি যে হয়েছে কিনা। ঠিক একইভাবে কোনো একটি প্রোগ্রাম তৈরি করার পরে ওই প্রোগ্রামটি টেস্টিং করতে হয়। এবং মনে করেন কাচ্চিতে লবণ হয় নাই, কি করব, একটু লবণ দিয়ে দিব। বা মনে করেন লবণ বেশি হয়ে গেছে, কি করব? তাহলে হচ্ছে নিশ্চয়ই কোনো না কোনো পদ্ধতি থাকবে। আমি আসলে কাচ্চি রান্না করতে পারি না, তাই আমি জানি না কি করা লাগবে। তো এই যে প্রোগ্রাম ডেভেলপমেন্টের পরের ধাপটা হচ্ছে প্রোগ্রাম টেস্টিং ও ডিবাগিং। ডিবাগিং জিনিসটা হইল প্রোগ্রামের ত্রুটি সংশোধন। বিইউজি বাগ এর শাব্দিক অর্থ হচ্ছে পোকা, কিন্তু প্রোগ্রামে কোনো ত্রুটি থাকলে তাকে বাগ বলা হয়, আর ওই ত্রুটি সংশোধনকে বলা হয় ডিবাগ করা বা ডিবাগিং। প্রোগ্রাম টেস্টিং ও ডিবাগিং এর পরের ধাপটি হচ্ছে প্রোগ্রাম সংরক্ষণ বা প্রোগ্রাম ডকুমেন্টেশন। তো এই যে প্রোগ্রাম সংরক্ষণ করা মানে আমি হচ্ছে আমার কাচ্চির পাতিলটাকে ঢাকনা টাকনা দিয়ে রেখে গেলাম, সংরক্ষণ করলাম। এরপর মনে করেন কাচ্চি খাওয়া টাওয়ার পরে ব্যাপারটা যেটা হইলো আমার রয়ে গেছে, তো ওই রয়ে যাওয়া জিনিসটাকে আমি কি করব, সংরক্ষণ করার কিছু পদ্ধতি আছে, ফ্রিজিং করব অথবা তাকে গরম করে রাখা লাগবে, ইত্যাদি অনেক পদ্ধতি আছে। ঠিক একইভাবে কোনো প্রোগ্রামকে সংরক্ষণের পরে তাকে কি করতে হয়, প্রয়োজন অনুযায়ী তাকে বিভিন্ন পরিবর্তন ভবিষ্যতে আনলেও আনা লাগতে পারে, আর এটাকে বলা হয় প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ। তো এই যে আমরা দেখেছি প্রোগ্রাম তৈরির ধাপ হচ্ছে 7টি: সমস্যা নির্দিষ্টকরণ, প্রোগ্রাম বিশ্লেষণ, প্রোগ্রাম ডিজাইন। এই প্রোগ্রাম ডিজাইনের আবার 3টি অংশ: অ্যালগরিদম, ফ্লোচার্ট, সুডোকোড। অ্যালগরিদম হচ্ছে কোন প্রোগ্রাম বা সমস্যাকে কতগুলো ছোট ছোট ভাবে বিভক্ত করে পর্যায়ক্রমে সম্পন্ন করা হচ্ছে অ্যালগরিদম।
আর অ্যালগরিদম অনুযায়ী কোনো প্রোগ্রামের ধাপসমূহকে চিত্রের মাধ্যমে প্রকাশকে বলা হয় ফ্লোচার্ট বা প্রবাহ চিত্র। এই ফ্লোচার্টের ফ্লোচার্ট হচ্ছে আবার দুই ধরনের, সিস্টেম ফ্লোচার্ট যেখানে হচ্ছে সিস্টেমে ডেটার প্রবাহ দেখানো হয় সেটা হচ্ছে সিস্টেম ফ্লোচার্ট, আর প্রোগ্রাম ফ্লোচার্ট হচ্ছে প্রোগ্রাম রচনা করার জন্য যে ফ্লোচার্ট সেটা হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট। আর সুডোকোড হচ্ছে অ্যালগরিদম ও ফ্লোচার্ট অনুযায়ী কোনো প্রোগ্রামকে সাংকেতিকভাবে উপস্থাপন হচ্ছে সুডোকোড। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা অ্যালগরিদম ও ফ্লোচার্ট নিয়ে বিস্তারিত কাজ করব। এরপর আসি প্রোগ্রাম ডিজাইনের পরের ধাপটি হলো প্রোগ্রাম ডেভেলপমেন্ট বা প্রোগ্রাম তৈরি করা, মানে এখানে হলো আসল কাজ, প্রোগ্রামটা তৈরি করা লাগবে। তো কোন একটা প্রোগ্রাম তৈরি করার জন্য আমরা বলেছিলাম যে নির্দিষ্ট এনভায়রনমেন্ট লাগবে, তাকে বলা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট বা যাকে বলা হয় আইডিই। যেমন সি প্রোগ্রামিং এর জন্য আমরা সাধারণত কোড ব্লকস আইডিটা ব্যবহার করি, আর যারা অ্যান্ড্রয়েড ব্যবহারকারী বা মোবাইলে প্রোগ্রামিং করব আমাদের জন্য কিছু অ্যাপ আছে, তো আমি রেকমেন্ড করব কোডিং সি নামে একটা অ্যাপ আছে, সবাই এই কোডিং সি অ্যাপটা নামায় নিতে পারেন। আর প্রোগ্রাম তৈরি করার পরে প্রোগ্রাম টেস্টিং ও ডিবাগিং, টেস্টিং মানে হচ্ছে প্রোগ্রামে কোনো ভুল ত্রুটি, প্রোগ্রামটি রান করে দেখা কোনো ত্রুটি আছে কিনা, এটাকে বলা হয় প্রোগ্রাম টেস্টিং। আর ডিবাগিং হচ্ছে প্রোগ্রামে কোনো ত্রুটি থাকলে ওই ত্রুটি সংশোধনকে বলা হয় ডিবাগিং বা ডিবাগ করা। আর টেস্টিং ও ডিবাগিং এর পরের ধাপটি হচ্ছে ডকুমেন্টেশন, মানে প্রোগ্রামটিকে সেভ করা বা সংরক্ষণ করা। আর সর্বশেষ ধাপটি হচ্ছে রক্ষণাবেক্ষণ করা, কারণ কোনো একটা প্রোগ্রামকে কিছুদিন পর পর প্রয়োজনীয় পরিবর্তন কিংবা সংযোজন আনা লাগে। এই হচ্ছে প্রোগ্রাম তৈরির 7টি ধাপ। এখন আমরা একটি কথা বলেছিলাম টেস্টিং ও ডিবাগিং। তো ডিবাগিং জিনিসটা বুঝার আগে অলরেডি বলেছিলাম বাগ অর্থ হচ্ছে পোকা, আর ডিবাগ অর্থ হচ্ছে পোকা বাছাই করা। কিন্তু প্রোগ্রামের ভাষায় কোনো ত্রুটিকে বলা হয় বাগ, প্রোগ্রামের কোনো ত্রুটিকে বাগ বলা হয়, এবং ডিবাগ করা মানে হচ্ছে ত্রুটি বাছাই করা। তার মানে ডিবাগিং হচ্ছে কি, প্রোগ্রামিং এ বাগ হচ্ছে ত্রুটি এবং ডিবাগিং হচ্ছে ত্রুটি সংশোধন করা। তার মানে প্রোগ্রামের ত্রুটি সংশোধন করাকে বলা হয় ডিবাগিং। এখন এই যে প্রোগ্রামে কি কি ধরনের ত্রুটি হইতে পারে, প্রোগ্রামের ত্রুটি হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে সিনট্যাক্স এরর। সিনট্যাক্স এররটা হচ্ছে যেমন প্রোগ্রামে সেমিকোলন দিতে ভুলে যাওয়া, এটা হচ্ছে প্রোগ্রামিং ভাষার ব্যাকরণগত ভুল। এই প্রোগ্রামিং ভাষার ব্যাকরণগত ভুলকে বলা হয় সিনট্যাক্স এরর। আর প্রোগ্রামে সবথেকে বেশি ভুল হয়ে থাকে সেমিকোলন দিতে ভুলে যাওয়ার কারণে। যদিও বাস্তব জীবনে লেখালেখির ক্ষেত্রে আমরা এই সেমিকোলনটাকে খুব একটা পাত্তা দেই না, তো যাকে আমরা কন্টিনিউয়াসলি পাত্তা দিব না, একটা পর্যায়ে সে পাত্তা আদায় করে নিতে ছাড়ে, আর এই সেমিকোলন হচ্ছে প্রোগ্রামারদের উপর ওই পাত্তাটা আদায় করে নেয়। আর দ্বিতীয় ত্রুটিটা হচ্ছে লজিক্যাল এরর। লজিক্যাল এররটা হচ্ছে যৌক্তিগত কোনো ভুল, যেমন আমাকে হচ্ছে সমষ্টি নির্ণয় করতে হবে কিন্তু পার্থক্য নির্ণয় করে বসে আছি, এটা হচ্ছে লজিক্যাল এরর। আর রান টাইম এরর হচ্ছে ভুল ডেটার ইনপুট দিলে যে এররটা আসবে তাকে বলা হয় রান টাইম এরর। যেমন মনে করেন, এখন রান টাইম এরর বোঝার আগে আমি সিনট্যাক্স এরর লজিক্যাল এররটা একটু বুঝাই আসি। সিনট্যাক্স এরর হচ্ছে প্রোগ্রামের ব্যাকরণগত ভুল। যেমন আমাদেরকে বাস্তব উদাহরণ দিয়ে বুঝাই, যেমন আমাকে চা বানাইতে হবে, তো চা বানানোর ক্ষেত্রে আমাকে কি করা লাগবে, পানি কি আগে গরম করতে হবে। আমি যদি পানি গরম না করে ঠান্ডা পানির মধ্যে চা পাতা দিলাম, তারপরে হচ্ছে দুধ দিলাম, চিনি দিলাম, তাহলে আর যাই হোক সর্বতোকার যাই হোক দিস ইজ নট চা। এই যে আমি একেবারে বেসিক লেভেলে একটা ভুল করলাম বা ব্যাকরণগত একটা ভুল করলাম, এটা হচ্ছে সিনট্যাক্স এরর। আর লজিক্যাল এরর হচ্ছে মনে করেন বলা হয়েছিল চিনি ছাড়া চা দিতে, কিন্তু করে ফেললাম আমি চিনি বেশি দিয়ে চা, এটা হইল লজিক্যাল এরর। আর রান টাইম এররটা হচ্ছে মনে করেন আমরা ছোটবেলায় যে কাজটা করতাম, বিশেষ করে আমার ছোটবেলায় আমি হচ্ছে দুধের গুঁড়ি জিনিসটা অনেক বেশি পছন্দ করতাম। তো এখন মনে করেন আপনি চুপি চুপি রান্নাঘরে গেলেন, যে দেখলেন রান্নাঘরে তাকের মধ্যে হচ্ছে সুন্দর একটা বয়ামের মধ্যে দুধের গুঁড়ির বয়ামের মধ্যে দুধের গুঁড়ি আছে। আশেপাশে তাকায় দেখলেন দূর থেকে আপনার ছোট্ট বোন হচ্ছে তাকায় আছে, এটা আপনি পাত্তা দিলেন না। আপনি কি করলেন, দুধের গুঁড়ির বয়ামটা নিলেন, নিয়ে হচ্ছে চামচ দিয়ে একটুখানি নিলেন, দুধের গুঁড়ি দেখতে দুধের গুঁড়ির মতোই ঠিকঠাক আছে, আপনি মুখে দিলেন। আপনার বোন কিন্তু দেখতেছে আপনি কি করতেছেন, দুধের গুঁড়ি নিয়ে মুখে দিচ্ছেন, মানে সবকিছু ঠিকঠাক।
এতক্ষণ পর্যন্ত ব্যাকরণগত কোনো ভুল নাই। কিন্তু মনে করেন এই দুধের গুড়ির বয়ামের ভিতর দুধের গুড়ি না, বেসন রাখা ছিল। এখন এই জিনিসটা আপনি এটাকে মুখে দেওয়ার আগে কি বুঝতে পারবেন? বা আপনার ছোট বোন দূরের রুম থেকে কি বুঝতে পারবে? বুঝতে পারবে না। এখন এটা কখন বুঝবেন? আপনি দুধের গুঁড়ি তখন মুখে দিয়েছেন। এই কোনো খাবারের রান টাইম কখন? যখন আমরা মুখে দিয়ে জিভ দিয়ে নাড়াচাড়া করি, এটা হচ্ছে খাবারের জন্য রান টাইম। যখন আপনি মুখে নিয়ে নাড়াচাড়া শুরু করবেন, তখন আপনি বুঝতে পারবেন সামথিং ইজ রং, যেটা আমি নিয়েছি এটা আসলে দুধের গুঁড়ি না। তো এই যে কোনো একটি প্রোগ্রামের আপনি হচ্ছে ব্যাকরণগত কোনো ভুল করেন নাই, চামচ দিয়ে ঠিকঠাক ভাবে মুখ পর্যন্ত পৌঁছাইছেন। তারপরে হচ্ছে লজিক্যাল কোনো ভুল করেন নাই, খেয়েছেন ফেলে দেন নাই, লজিক্যাল ভুলও করেন নাই। কিন্তু রান করার পরে মুখে নিয়ে নাড়াচাড়া করার পরে বুঝতে পারলেন যে আমি তো ইনপুট হিসাবে দুধের গুঁড়ির পরিবর্তে বেসন নিয়ে নিয়েছি বা অন্য কিছু নিয়ে নিয়েছি। এই যে ডেটা ইনপুট নিতে যে ত্রুটি, তাকে বলা হয় রান টাইম এরর। এখন এই যে রান টাইম এরর কেন বলা হয়? সাধারণত কম্পাইলারের মাধ্যমে এই রান টাইম এরর ধরা পড়ে না। ওই যে আপনার ছোট বোন দেখতেছিল, সে কিন্তু বুঝবে না এখানে কি ভুল হয়েছে। ভুল কখন বুঝতে পারতেছেন? আপনি যখন মুখে নিয়ে ওই দুধের গুঁড়ি সদৃশ বস্তুটাকে মুখের ভিতর রান করতেছেন, মানে প্রোগ্রামটাকে রান করা হলে তখন বোঝা যায় সামথিং ইজ রং। এইটা হচ্ছে রান টাইম এরর।